নিজের জমিতে অন্যকে ট্রাক্টর চালাতে বাধা দেওয়ায় তার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন জমি মালিক। এই ঘটনায় 5 বছর বাদে অভিযুক্তকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করল চুঁচুড়া আদালত। ঘটনা প্রসঙ্গে জানা গেছে 2020 সালের 14ই মার্চ জমি মালিক জয়দেব গোল দেখেন তার জমিতে অষ্টদেব হাজরা ওরফে বুটে ট্রাক্টর চালিয়ে নিয়ে যাচ্ছে। তিনি তার প্রতিবাদ করাতেই অষ্টদেব ওরফে বুটে তার উপর কাস্তে নিয়ে আঘাত করেন। এলোপাথারি বুটের কাস্তের আঘাতে গুরুতর জখম হন জয়দেব বাবু। এরপর তাকে পোলবা গ্রামীণ হাসপাতাল ও পরে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেই দিনই তিনি অভিযোগ দায়ের করলে সেই মতো বুটেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বুটে জামিনে মুক্তি পেলেও এদিন বুটেকে দোষী সাব্যস্ত করেন চুঁচুড়ার অতিরিক্ত জেলা জজ এবং সাজা ঘোষণা হিসেবে তিনি বুটেকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 3000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন তিনি। এ বিষয়ে সরকারি আইনজীবী জয়ন্ত সাহা কি বলছেন এবং বুটের শাস্তি হওয়ায় খুশি জয়দেববাবু কি বলছেন আমরা শুনব। তারিখে বিকেল 4টার সময় জয়দেবগুলোর জমি থেকে অষ্টদেব হাজরা এলাইজ বুটে ট্রাক্টর নিয়ে যাচ্ছিল, সেই বিষয়ে উনি প্রতিবাদ করে তখন বুটে হাজরা ট্রাক্টর থেকে নেমে কাস্তে দিয়ে এলোপাথারি মাথায় কোপ মারে। পরবর্তীকালে পোলবা থানায় মামলা হয়। মামলা হওয়ার পরে এই মামলাটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ফার্স্ট কোর্টে বিচার হওয়ার পরে মহামান্য আদালত মাননীয় শিবশঙ্কর ঘোষ মহাশয় 20/5/2025 তারিখে এই বুটে হাজরাকে 326-307 ধারা মতে দোষী সাব্যস্ত করে। আজকে তার পানিশমেন্টটা প্রনাউন্স করলো। সেক্ষেত্রে তার 7 বছর জেল প্লাস 3000 ফাইন, অনাদায়ে আরও 6 মান্থ। 2020 সালে 14ই মার্চ বিকাল 4টার সময় আমি গম ভাঙাতে যাচ্ছিলাম, দেখি আমার জমিতে ট্রাক্টর নিয়ে গিয়ে ওর উপর দিয়ে ফসলের উপর দিয়ে নিয়ে চলে গেছে। যে আমি ওকে মানা করতে ও একটা ধারোলা কাস্তে দিয়ে 3-4 কোপ মারে আমার মাথায় মারে, আর আমি ওখানে পড়ে যাই। আরেকজন ধরে নিয়ে গিয়ে পাথর হসপিটালে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওখানে আমার মাথায় 18টি সেলাই পড়ে। 18টা সেলাই পড়ার পরে ওখান থেকে ডাক্তারবাবু শনাক্ত করে চুঁচুড়া এফআইআর করেছে। এই কোর্টের রায় আপনি খুশি তো? হ্যাঁ, খুশি। প্রবীর ঘোষালের রিপোর্ট, সংবাদ 24। টিটাগড়ের 4 নম্বর ওয়ার্ডের বাঁশবাগান এলাকায় বন্ধ ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সহ 3 জনকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর মহকুমা আদালত। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, এই ঘটনায় পুলিশ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মণ্ডল, আরশাদ খান এবং মোহাম্মদ শাহরুখ নামে 3 জনকে আটক করে। ধৃতদের এদিন ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। যদিও এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের দাবি তাকে ফাঁসানো হচ্ছে। কি বলছেন আরমান আমরা শুনবো। আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে আমি কাজ করি। পথ দুর্ঘটনায় স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার পরেই আত্মঘাতী হলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান এলাকার কানাইপুর অঞ্চলে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, বছর 25-এর টিঙ্কু প্রসাদ তার আত্মীয় এবং এক বন্ধুর সাথে মোটরসাইকেলে কোলাঘাট থেকে ফেরার পথে তারা দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর তাদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই টিঙ্কু প্রসাদের মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতালে টিঙ্কু প্রসাদকে দেখতে যান তার স্ত্রী বছর 22-এর রিম্পা প্রসাদ। এরপর হাসপাতাল থেকে ফিরে এসে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে। এ বিষয়ে কি বলছেন টিঙ্কু প্রসাদের মা আমরা শুনব। বাইক নিয়ে
তারপর কি বাইক নিয়ে বেরিয়েছে। তারপরে পরে 11টা নাগাদ শুনলাম যে ছেলে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন জায়গায় কিছু জানতে পেরেছিলেন? কোলাঘাটে শুনেছি। তারপর বললো যে বিয়েতে ভর্তি হয়েছে, টেপুরে ভর্তি হয়েছে, মারা গেছে বলে আমাকে জানাই নেই। আমি কান্নাকাটি করব বলে আমাকে জানাই নেই। সকালে আমি জানতে পারলাম যে আমার ছেলে নেই। তাও আমি বুঝতে পেরেছি যে আমার ছেলে আর নেই, তাও আমাকে বোঝাচ্ছে যে ছেলে নেই করছে। সকালে ডাইরেক্ট শুনলুম কোলাঘাটে এমনি আমার দিদির নাতি আর আমার ছেলের একটা বন্ধু আর আমার ছেলে গেছিল। অন্তরীক্ষণ স্বেচ্ছাসেবী সংস্থার চেষ্টায় 3 মাস পর চুঁচুড়া হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরল কলকাতা হরিদেবপুরের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন মিতা। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, কলকাতার হরিদেবপুরের মানসিক ভারসাম্যহীন মেয়ে মিতা গত ফেব্রুয়ারির 21 তারিখ বাড়ি থেকে রাগারাগি করে বেরিয়ে কাকার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চেপে ধনেখালি এসে পৌঁছায়। সেখানে এক মানবিক টোটো চালক মিতাকে পুলিশের হাতে পৌঁছে দেয়। এরপর পুলিশ চুঁচুড়া হাসপাতালে মিতাকে ভর্তি করিয়ে দিয়ে তাদের দায় এড়ায়। তারপর হাসপাতাল তার বাড়ির লোকজনের খোঁজ না পেয়ে মার্চের 8 তারিখে তাকে আইসোলেশন ওয়ার্ডে শিফট করে দেয়। অন্তরীক্ষণের পক্ষ থেকে প্রায়ই আইসোলেশন ওয়ার্ডে অনাথ মানুষগুলোকে খাবার, জামাকাপড়, ওষুধপত্র দিতে যাওয়া হয়। সেইভাবেই গিয়ে তারা মিতার সন্ধান পান। সেখানকার কর্তব্যরত অন্তরীক্ষণের সহযোদ্ধা নার্স জ্যোৎস্না ম্যাডাম বিষয়টি জানলে অন্তরীক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠন মেয়েটির সাথে কথা বলে জানতে পারে মেয়েটির মানসিক সমস্যা আছে। নানাভাবে চেষ্টা করেও তার বাড়ির বিষয়ে কিছুই জানতে পারেননি সংগঠনের কর্মীরা। এরপর জ্যোৎস্না নার্স ম্যাডামের সহায়তায় মেয়েটির চিকিৎসা শুরু হয় এবং হাসপাতাল থেকে ওষুধ নিয়ে নিয়ম করে 1 মাসের বেশি ওষুধ খাওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে মিতা। গত 19 মে তার কাছে তার বাড়ির ঠিকানা এবং তার নাম জানতে পারে তারা। এরপর হরিদেবপুর থানার সাথে বারবার যোগাযোগ করা হয়। সেই সাথে হ্যাম রেডিওর সম্পাদক অম্বরীশ নাগের সহায়তায় কয়েক ঘন্টার মধ্যে বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করে দাদার ফোন নম্বরও জানতে পারে তারা। এরপর বাড়ির লোকেদের কথা অনুযায়ী একমাত্র বোনের জন্য কাগজে বিজ্ঞাপন দিয়ে থানা পুলিশ করেও তারা তার সন্ধান পাননি। আজ 3 মাস পর তারা বোনকে বাড়ি নিয়ে যেতে পেরে যথেষ্টই আনন্দিত এবং আপ্লুত। বোনকে কাছে পেয়ে দাদার কান্না যে কোনো চিত্রনাট্যকেও হার মেলায় তাদের এই মিলন মুহূর্ত। এই দৃশ্য মনের মণিকোঠায় সারা জীবন অটুট থাকবে। একজন অসহায় মানুষকে বাড়ি ফেরাতে পারার মতো স্বর্গীয় আনন্দ পৃথিবীর আর কোনো পার্থিব জিনিসের দ্বারা মূল্যায়ন হয় না, এমনটাই দাবি অন্তরীক্ষণ স্বেচ্ছাসেবী সংস্থার শুভ্রা ভট্টাচার্য। আমরা এরকম ভালো কাজ করে যে তৃপ্তিটা পাই, সেই আনন্দটা কোনো কিছু দিয়ে তুলনা হয়। এটা মনে রাখবেন। একে তুলে দিচ্ছি আপনাদের হাতে, ও যেটা বাড়ি পেলে, ওর যে কত আনন্দ আপনি আনন্দ পেলেন, এই আনন্দটার দাম পৃথিবীর কোনো কিছু দিয়েই হয় না। এটা মনে রাখবেন। আমাদের তৃপ্তি ভীষণ, ভালো কাজ করতে পারলে ভীষণ তৃপ্তি হয়। আর আপনারা ওকে পেয়ে গেলেন এবং বাড়ি পৌঁছে পাঠাবেন, আর আমাদের সঙ্গে যোগাযোগটা বন্ধ করবেন না। কারণ কি, ওকে আমরা ভালো রাখার জন্য যা যা করণীয় আপনাদের সব রকম সাহায্য করবো। আমরা এটা করি, যাকে 32 জনকে বাড়ি পাঠিয়েছি, আমরা কি করি, তাদের সঙ্গে যোগাযোগ রাখি, সবার সাথে যোগাযোগ আছে। আমাদের কি আছে, কেমন আছে, এটা আমাদের দায়িত্বের মধ্যেই করবে না, সেটাই করবে। ওদের উপর হ্যাঁ হ্যাঁ মিষ্টি খাবি, আপনি ডাক্তার দেখাবেন, আর তারপর আবার কথা আপনি ফোন করবেন, পৌঁছে ফোন করবেন। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24। উমেন্স ফর ট্রিজ এই প্রকল্পের মাধ্যমে সবুজায়নের বার্তা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সমাজে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে হুগলি চুঁচুড়া পৌরসভা। আজ তারই প্রথম পদক্ষেপ হিসেবে 6 নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণের জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু হলো। এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, স্বাস্থ্য দপ্তরের সিআইসি সদস্য জয়দেব অধিকারী, 6 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য ঝন্টু বিশ্বাস সহ এনএলএম দপ্তরের আধিকারিকরা। এ বিষয়ে জয়দেববাবু এবং
চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় কি বলছেন আমরা শুনে নেব। হুগলি চুঁচুড়া পৌরসভার এনভিরনমেন্ট দপ্তর ও আমরুত প্রকল্পের আমাদের যে ম্যানেজার আছেন, আমরুত প্রকল্পের উদ্যোগে এই প্রকল্পটার নাম হচ্ছে আমাদের আমরুত মিত্র প্রকল্পের মাধ্যমে আমরা বৃক্ষরোপণ সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবাংলা তথা হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডেও আজকে আমরা জায়গা চিহ্নিতকরণের সূত্রপাত শুরু করলাম। এই কারণেই জায়গা চিহ্নিতকরণের সূত্রপাত আমরা শুরু করলাম, যে আপনারা জানেন যে এই প্রকল্পের মধ্যে উল্লেখ আছে যে সরকারি জায়গা এবং পৌরসভার জায়গা, যেখানে পার্ক, আবাসন, স্কুল, কলেজ, এই জায়গাগুলোতে মেনলি আমরা বড় বড় গ্রাউন্ড বা বড় বড় জায়গা যেগুলো আছে সেইখানে আমরা যাতে বৃক্ষটা করতে পারি। এবং তার সাথে সাথে যেটা চেয়ারম্যান সাহেব বললেন যে এটা সরকারিভাবে উল্লেখ আছে যে মায়েরা যেহেতু শিশুকে লালন পালন করে, যেমন স্নেহের সঙ্গে পালন করে, সেই জন্যই বৃক্ষটা এই কারণেই মহিলাদের দ্বারা এখানে মানে করা হচ্ছে, রোপণ করা হচ্ছে, যে তারা যেমন শিশুকে পালন করে সেমনি গাছটাকেও 1.5-2 বছর ধরে তারা পালন করবে এবং সেই গোষ্ঠীর দায়িত্ব থাকবে সেই গাছটাকে রক্ষণাবেক্ষণ করা। তারই আজকে বিভিন্ন জায়গাতে আমরা চিহ্নিতকরণ করলাম। আগামী দিনে এই গোষ্ঠী এর রক্ষণাবেক্ষণ করবে এবং হুগলি চুঁচুড়া পৌরসভাকে তার আপডেট তারা দিতে থাকবে। মাননীয় পৌরসভার এনভিরনমেন্ট দপ্তরের আধিকারিক আমাদের সিআইসি জয়দেব অধিকারী আছেন, এখানকার এই ওয়ার্ডের কাউন্সিলর জন্টু বিশ্বাস আছেন এবং আমাদের এই অঞ্চলের এই 6 নম্বর ওয়ার্ডের গোষ্ঠীর যারা বোনেরা তারাও আছেন। কেননা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যে মায়েরা তারাই তো সৃষ্টি করেন। এই গাছকে বাঁচিয়ে তোলার জন্য মায়েদের যে ভূমিকা, এখানে দেখুন লেখা আছে ওমেন ফর টি, মায়েরাই এই গাছকে বাঁচিয়ে তুলবে। এই গোষ্ঠীদের মাধ্যমে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের এনভিরনমেন্ট দপ্তরের তরফ থেকে এবং আমরুতের পক্ষ থেকে। সেই উদ্যোগ আজকে দেশবন্ধু পার্কে 6 নম্বর ওয়ার্ডে এটা আমরা শুরু করলাম। সৌমিত্র সিংহের রিপোর্ট, সংবাদ 24। উত্তরপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের আরকে স্ট্রিট রাজবাড়ি আবাসনের সামনে একটি লাইট পোস্টে গতকাল রাত্রে ভয়াবহ আগুন লাগে এবং এই আগুনের তীব্রতা এতটাই ছিল যার ফলে সেখানে বারংবার বিস্ফোরণের ঘটনাও ঘটে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা উত্তরপাড়া থানা, দমকল এবং বিদ্যুৎ বিভাগকে খবর দিলে উভয়ই তৎক্ষণাৎ সেখানে ছুটে আসে। এরপর দমকল কর্মীরা প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে এ বিষয়ে দমকল কর্মীরা কি বলছেন আমরা শুনে নেব। অন্যদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব। তিনি কি বলছেন তাও আমরা শুনে নেব। এই যে কল পেলাম যে এইরকম এই ঘড়িবাড়ির ওখানে ট্রান্সফর্মার বাস করছে, যাই হোক এসে দেখলাম যে ওটা ট্রান্সফর্মার না, ট্রান্সফর্মার ফিডার বক্স থেকে যে ডিস্ট্রিবিউশন পোস্টগুলো আছে, রোড সাইড ল্যাম্প পোস্ট, ওর আন্ডারগ্রাউন্ড কেবল অ্যান্ড অ্যাসোসিয়েটেড ওভারহেড অ্যান্ড রাউন্ড দ্য পোল কেবলগুলো জ্বলছে। আমরা এসে লাইভ লাইন তখন ছিল, আমরা এসে ভোল্টেজ জেট ইউজ করতে শুরু করলাম যাতে আর পাশাপাশি কোনো জায়গায় ফায়ারের ইনভলভমেন্ট না হয়, সেটাকে অ্যারেস্ট করা যায়। কিন্তু যতক্ষণ না লাইভ লাইন ডিসকানেক্ট করা যায় ততক্ষণ তো এটাকে আগুন লেগেছিল। কয়েকদিন আগেও এই অঞ্চলে একটা জায়গায় আগুন লেগেছিল। যাই হোক, এনিহাউ সিএসসি, পুলিশ এবং ফায়ার সার্ভিসেস এর ইমার্জেন্সি চিফ তারা এসছেন, আগুন নিভিয়েছেন এবং একই সঙ্গে এই অঞ্চলের বিদ্যুৎ তারা কাজ করেছেন। এরপরে সেকেন্ড টিম যাতে আসে দ্রুত, তার জন্য আমি সিএসসির যারা ডিভিশনাল লেভেলের অফিসার্স আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে বলেছি দ্রুত যাতে তাদের সেকেন্ড টিম পাঠিয়ে দিয়ে এই অঞ্চলে যাতে ইলেকট্রিসিটি রেস্টোর করা যায় সেটার জন্য আমি তাদেরকে বলেছি। দেখুন একটা কথা বলি, অ্যাক্সিডেন্ট হ্যাজ নো রুল, precautions, preventive measures, all these are essential. But accident have no rule. এ ব্যাপারে আমি একদম বিজ্ঞ লোক নয়, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি বলতে পারবো যে কোনো বিপদ হয়নি, এটা আমাদের কাছে সৌভাগ্যের। আগামী 22শে মে থেকে 24শে মে ইন্টার রিজিওনাল এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধর্মঘট ডাকা হলেও এদিন সাংবাদিক বৈঠক করে
হুগলি ইন্টার রিজিওনাল বাস এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হুগলি জেলায় ধর্মঘট তুলে নেওয়া হলো সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে। এ বিষয়ে কি বলছে ইন্টার রিজিওনাল এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের মালিক পক্ষ আমরা শুনে নেব। যত বাস আছে তার মধ্যে 350 বাস তো চলছি, তার সঙ্গে লোকাল কিছু মালিক আছে যেমন 17-23 তারাও সম্মতি দিয়েছে, তারাও কিন্তু বন্ধের পক্ষে নয়, গাড়ি যথারীতি চলবে। এবং জনসাধারণের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি, আমরা সকাল থেকেই যে কোনো নির্বিঘ্নে আমরা রাস্তা বেরোতে পারেন, আমাদের বাস কিন্তু সেটেল থাকে 22-23-24। জেলায় আমাদের কোনো ধর্মঘট হচ্ছে না। আমাদের জেলার উপর দিয়ে 8টা জেলার বাস চলাচল করে। আমাদের জেলার সঙ্গে কথা বলেছি, কথা বলে ঠিক হয়েছে যে কোনো জেলাতেই বাস বন্ধ থাকবে না, যথারীতি বাস যেমন আগের মতো চলছিল সেরকম চলবে। 8টা জেলার বাস চলে, কতগুলো বাস চলাচল? আমাদের জেলায় প্রায় 350 বাস আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত এই বাসও চলবে। মানে যারা ধর্মঘটে ডেকেছে যে দুটো বাস সংগঠন, তাদের তো দাবি মূলত তাদের দাবি আজকের যে পরিস্থিতি তাতে ন্যাশনাল গ্রিড ট্রাইব্যুনাল যে মামলা করছে সুপ্রিম কোর্টে, তাতে বলেছে BS6 বাস ছাড়া কোনো বাস রাস্তায় চলবে না। BS6 বাস যদি রাস্তায় চলে, বাকি বাস যদি না চলে, 95% বাস রাস্তা থেকে উঠাও হবে, তাতে যাত্রীদের দুর্ভোগের সীমা থাকবে না। লড়াইটা আমরা তার সঙ্গে আগে করবো, না এখানে আগে করবো, আমাদের অস্তিত্বের লড়াই। আমরা এই বন্ধে সামিল হচ্ছি। মানে কারণটা কি? মানে সাধারণ জনসাধারণের বা এই পরিস্থিতি আপনার 17 নম্বরেতে কতগুলো বাস চলে গেছে? 17 নম্বরে 30 কাটা আছে। হুগলি জেলাতেই চলে গেছে। যে বন্ধের সমর্থন আপনারা যাচ্ছেন না কেন? সেটা তো বাস মালিকদের সমর্থন। এই পরিস্থিতির জন্য আমরা এখন আপনার নামটা? সুশান্ত।